নমস্কার, বাংলার দিনলিপির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম হারিয়ে যাওয়া কালিকলমের প্রথম পর্ব, অর্থাৎ প্রাবন্ধিকের সম্পর্কে কিছু কথা। প্রাবন্ধিক যে লেখালেখির আপিসে কাজ করে, সেই লেখালেখির আপিস সম্পর্কে কিছু কথা। তার শৈশবে কালি তৈরির পদ্ধতি, কলম তৈরির পদ্ধতি, তার জীবনের প্রথম লেখালেখির কথা। তারপর আমরা তার কিছু ভাবনার জগতের কথা জানতে পেরেছিলাম। স্টাইলাস, কুইল এবং কলম বিস্ফোরণ সম্পর্কেও জানতে পেরেছিলাম। কলম কাদের কাছে অস্পৃশ্য সেটা সম্পর্কেও জেনেছি। ফাউন্টেন পেন সম্পর্কে আজকে আমরা প্রথম আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করা যাক। দেখো, প্রাবন্ধিক বলছেন, পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। সত্যিকারের এই কলমের দুনিয়াতে, অর্থাৎ কলমের যে বিবর্তন, এই কলমের বিবর্তনে যে বিপ্লব ঘটিয়েছে সেটা হচ্ছে ফাউন্টেন পেন। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। ঝর্ণায় যেমন অফুরন্ত জল বেরোতেই থাকে, অনবরত পড়তে থাকে, ঠিক ফাউন্টেন পেনের কালিও যেন ঝর্ণার জলের মতোই। যাই হোক, নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে। প্রাবন্ধিক সম্ভাবনা দিয়েছেন যে ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম রবীন্দ্রনাথের দেওয়া। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। এই অফুরন্ত কালির ফোয়ারা, অর্থাৎ এই অফুরন্ত কালি, অর্থাৎ ফাউন্টেন পেন প্রথম আবিষ্কার করেন কে? লুইস অ্যাডসন ওয়াটারম্যান। সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। দেখো, একটা ফাউন্টেন পেন তৈরির ইতিহাস প্রাবন্ধিক আমাদের বলছেন। সেকালে আরও অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। তিনি দুজন ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীর সঙ্গে একটা চুক্তিপত্র সই করার জন্য গেছেন। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুড় হয়ে পড়ে গেল কাগজে। দোয়াতের কালি সব কাগজে পড়ে গেল। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে শোনেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী সই সাবুত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। অর্থাৎ সেই সময় সবাই দোয়াত কলমে লিখত, তো দোয়াত উল্টে গেলেই তো বিপদ। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন। তিনি বললেন যে আর নয়, এবার আমি একটা বিহিত করব। তখন তিনি ফাউন্টেন পেন আবিষ্কার করলেন। এবার দেখো, প্রাবন্ধিক বলছেন তার জীবনে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। ফাউন্টেন কেনার কথা এখানে আমার বলতে কার? প্রাবন্ধিকের। দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। কলকাতার কলেজ স্ট্রিটে একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে। তাহলে প্রাবন্ধিক কোথায় গিয়েছিলেন ফাউন্টেন পেন কিনতে? কলেজ স্ট্রিটে। দোকানে জানতে চান কি কলম, ব্যাস ভেবাচাকা খেয়ে গেলাম। যখন বলছে ফাউন্টেন পেনের অনেক ধরন রয়েছে, অনেক ভাগ রয়েছে, অনেক নাম রয়েছে, বিভিন্ন পেনের বিভিন্ন নাম হয়, ফাউন্টেন পেনেরও অনেক নাম রয়েছে, প্রচুর নাম। তো দোকানে বলছে যে কি ফাউন্টেন পেন কিনতে চাও? লেখক প্রাবন্ধিক ঘাবড়ে গেছে। তিনি আউড়ে চলেছেন, মানে দোকানি বলছেন পার্কার, সেফার্ট, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, কোনটার কী দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা। প্রাবন্ধিক তো হা করে আছে, তাকে দেখে বুঝতে পারলেন। তবে হ্যাঁ, সস্তা একটা পাইলট নিয়ে যাও, জাপানি কলম, কিন্তু দারুণ, বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধা করে কলমটা ছুড়ে দিলেন টেবিলের একপাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর। অর্থাৎ একটা পাইলট দিল জাপানি কলম। সেই কলমটা প্রাবন্ধিকের দিকে মুখ থেকে খাপটা খুলে প্রাবন্ধিকের দিকে ছুড়ে দিল। দেখো, প্রাবন্ধিক উদাহরণ দিচ্ছেন, সার্কাসের খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুড়ে দেয় তার দিকে, ভঙ্গিটা ঠিক সেরকম। সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে। যাই হোক, দেখো, প্রাবন্ধিক বলছেন, আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন। এই দেখো, নিব ঠিক আছে, 2-1 ছত্র লিখে দেখিয়ে দিলেন। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়েই ঘরে ফিরেছিলাম। তাহলে প্রাবন্ধিকের কিনা প্রথম ফাউন্টেন পেনের নাম কি? জাদু পাইলট। পরে নামি দামি আরও নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে।
ফাউন্টেন পেনের এক বিপদ তা লেখককে নেশাগ্রস্ত করে। ফাউন্টেন পেন দিয়ে লিখতে চাইলে, লিখতে ইচ্ছা করলে বা একবার লিখলে বারবার লিখতে ইচ্ছা করবে পেন দিয়ে। যাই হোক, অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন, অর্থাৎ কেননা ফাউন্টেন পেনের প্রচুর দাম। বিখ্যাত লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায় তার পুরো নাম। একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ। তাহলে প্রাবন্ধিক কার ফাউন্টেন পেন সংগ্রহ দেখেছিলেন? শৈলজানন্দ মুখোপাধ্যায়। ডজন দুয়েক তো হবেই, তাহলে ডজন দুয়েক, তাহলে কতগুলো ভাবো। পারকারি ছিল সব বেশ কয়েক রকম। শৈলজানন্দ বলেছিলেন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। তাহলে প্রাবন্ধিক ফাউন্টেন পেন সংগ্রহ দেখেছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের, এবং শৈলজানন্দ মুখোপাধ্যায় ফাউন্টেন পেন সংগ্রহের নেশা পেয়েছিলেন শরৎচন্দ্র কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে। এবার দেখো প্রাবন্ধিক তার জীবনে এই কালি কলমের যে বিবর্তন, তার জীবনে আসা কালি কলমের বিবর্তনের কথা তিনি বলছেন। তার জীবনে কীভাবে পরপর কালির বিবর্তন হয়েছে সেটার কথা দেখো। বলছেন, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন। আমাদের ঝর্ণা কলম, গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত। প্রাবন্ধিক তো প্রথম দিকে শৈশবে তো বাঁশের তৈরি কলম আর ঘরে তৈরি কালি দিয়েই লিখতেন, তাই না? অর্থাৎ দোয়াত আর নিবের কলমের। তিনি দোয়াত আর নিবের কলমেরই ভক্ত ছিলেন। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটিতে শহরে হাই স্কুলে ভর্তির পর কালি বানানোও বন্ধ। দেখো, শহরে এসেছেন পড়াশোনা করতে, সেখানে তিনি কালি তৈরি করবেন কি করে, আর বাঁশের কলম দিয়ে বা লিখবে কি করে? যাই হোক, কাচের দোয়াতে আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট বা বড়ি গুলে দিয়ে। এক ধরনের বড়ি হতো, দেখো লেখা আছে লাল নীল দুই রকম বড়ি পাওয়া যেত। তাহলে লাল আর নীল এই দুই রকম বড়ি দিয়ে তারা বানাতো কালি। ওই বড়িগুলোকে জলে গুলে নিতে হতো। দেখো, অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে। তাদের বাহারি সব নাম কাজল কালি, সুলেখা ইত্যাদি। তাহলে তৈরি কালির নাম কি? কাজল কালি, সুলেখা। বিদেশি কালিও পাওয়া যেত, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য। কালি ও ফাউন্টেন পেনও কালি ভরতে হয়, কালি ভরা যায়। নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি। সুচালু মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যার যেমনটি চায়। দেখো, কারোর ভোঁতা মুখের পেন দিয়ে লিখতে ইচ্ছা করে, কারোর সরু কালির পেন দিয়ে লিখতে ইচ্ছা করে, ঠিক ওরকমই পাওয়া যেত। যেমন এখন বল পেন বা ডট পেন হয় ওরকম। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল এক সময়। সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি, খুবই টেকসই। তো দেখো, বিদেশে গরুর শিং বা কচ্ছপের খোল কেটে কলম বানানো হয়েছিল, নিব বানানো হয়েছিল। পালকের কলম তাড়াতাড়ি পোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। কখনো বা শিঙের নিবের মুখে বসানো হতো হিরে। ফাউন্টেন পেনের প্ল্যাটিনাম, সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরও দামি, আরও পোক্ত করা হতো। তো দেখো, ফাউন্টেন পেনের বডিটাকে প্ল্যাটিনাম সোনা দিয়ে মুড়ে তার উপরে হিরে বসিয়ে আরও দামি করে দিত পেনটাকে। এসব করে রকমারি চেহারায় সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে। তাহলে এইসব করে আস্তে আস্তে দোয়াত আর কলমকে হাটিয়ে দেওয়া হলো। দেখো, দোয়াত কলম নিয়ে যাওয়া, তারপরে কোথাও পড়ে গেলে জিনিস নষ্ট, জায়গা নষ্ট, কালি ছড়িয়ে যায়, এইসবে আর ওগুলোকে ক্যারি করাও অসুবিধা। তাই জন্য সবাই এগুলো বাদ দিয়ে ফাউন্টেন পেনে আত্মসমর্পণ করলো। আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন, কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতের টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম। প্রাবন্ধিক যখন কলেজে পড়তেন তখন সবার কাছ থেকে দোয়াত আর কলম প্রায় উধাও হয়ে যেতে বসেছিল। সেগুলো সাজিয়ে রাখার আসবাব, তাহলে সেগুলো আস্তে আস্তে আসবাবে পরিণত হয়েছে। দোয়াত কলম সব আসবাবে পরিণত হয়েছে। কালির আধার, ব্লটিং পেপার সব। কালির আধার, ব্লটিং পেপার, একসময় লেখা শুকানো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপারে, অর্থাৎ লিখে ওই লেখাটাকে শোকানোর জন্য উপরে বালি ছড়িয়ে দিত, বালি জলটা টেনে নিত, কালিটা বসে যেত। আর আরেক ধরনের পেপার হয় ব্লটিং পেপার, যেটা লিখে ফাউন্টেন পেন দিয়ে মানে দোয়াত কলম দিয়ে লিখে, বা যে ফাউন্টেন পেনগুলোতে বেশি কালি পড়ে সেগুলোতে লিখে তার উপর ব্লটিং পেপার বসিয়ে দিত, দিয়ে সেটা তুলে নিত, পেপারটা সব জল টেনে নিত আর কালিটা ফেলে দিত পাতার ওপরেই।
সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। এই লেখালেখিটাও একটা যেন অনুষ্ঠান লেখকের জীবনে, প্রাবন্ধিকের জীবনে। এবার দেখো প্রাবন্ধিক কী বলছেন। দোয়াতে যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। দোয়া তো অনেক রকম হয়, কলম অনেক রকম হয় আমরা জানলাম, কালি অনেক রকম হয় আমরা জানলাম। এবার দেখো দোয়া তো অনেক রকম হয়, কাচের, কাঠ গ্লাসের, পোর্সেলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়া শিঙের, এমনকি সোনারও দোয়াত কলম। গ্রামে কেউ দু একটা পাশ দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। অর্থাৎ তুমি এমন পড়াশোনা করো যাতে তুমি সোনার দোয়াত কলম কিনতে পারো। সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। প্রাবন্ধিক শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখেছিলেন, সেখানে দেখেছিলেন সত্যিকারের সোনার দোয়াত আর কলম হয়। সাহিত্য এবং ইতিহাসে নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। অনেক দোয়াতেই সাহিত্য ইতিহাসের অনেক চরিত্রের কথা রয়েছে। অবাক হয়ে সেদিন মনে ভাবছিলাম, আচ্ছা দেখো একটু অবাক হয়ে ভাবলে আমরাও ভাবতে পারি অবাক হয়ে, যে এই দোয়াত কলম দিয়ে কিন্তু ইংরেজরাও লিখে গেছেন। যাই হোক, প্রাবন্ধিক কী বলছেন দেখো। এইসব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, শেক্সপিয়ার, দান্তে, মিল্টন এরা কারা? এরা হচ্ছেন ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ লেখক, কবি, নাট্যকার। কালিদাস ভবভূতি হচ্ছেন কালিদাস ভবভূতি হচ্ছেন আমাদের এই ভারতবর্ষের সংস্কৃত সাহিত্যের, প্রাচীন সাহিত্যের বিখ্যাত কবি, নাট্যকার। কালিদাস কবি এবং নাট্যকার দুটোই। কাশিরাম দাস কৃত্তিবাস থেকে, এই কাশিরাম দাস হচ্ছেন কে? মহাভারতের বাংলার শ্রেষ্ঠ অনুবাদক, আর কৃত্তিবাস হলেন রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক। রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। এরা সবাই অমর রচনা লিখে গেছেন এই দোয়াত কলম দিয়ে। হায় কোথায় গেল সেসব দিন। এখন ফাউন্টেন পেন, ক্রমে তাও বুঝি বা যায়। এখন বল পেন বা ডট পেন। দেখো এখন ফাউন্টেন পেনই বা সবার কাছে কতই বা থাকে, ফাউন্টেন পেন তো প্রচুর দামি, তার থেকে সবার কাছে বল পেন বা ডট পেন থাকে। তার থেকেও এখন থাকে আমাদের সবার কাছে ইউজ অ্যান্ড থ্রো পেন। এক রোগা লিকলিকে রিফিলে কে কত দূর দৌড়াতে পারে তা নিয়ে তার গর্ব। রোগা লিকলিকে রিফিল ভরে দিয়ে, আর তার ভেতরে তার একটা বডি, যে বডিটা ধরতে খুব কষ্টসাধ্য হবে না, যে বডিটা ধরলে খুব তাড়াতাড়ি লেখা হবে, সেই বডির লিখে কে কত তাড়াতাড়ি লিখতে পারবে তা নিয়ে সবার গর্ব। ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকমের নিব। তাহলে একটা বিদেশি কাগজে দেখেছিলেন ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে 700 রকমের নিব ছিল। যারা গান চর্চা করেন তাদের জন্য এক রকমের নিব, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার, তাহলে স্টেনোগ্রাফার কাদের বলে? শ্রুতি লেখক, মানে যারা শুনে লেখে তাদের জন্য এক ধরনের নিব, যারা বা হাতে লেখেন তাদের জন্য। এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব রয়েছে, বুঝলে? যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি। যন্ত্রযুগ অর্থাৎ যন্ত্রকে আমরা যেমন বলবো যন্ত্র তেমনভাবেই আমাদের সমস্ত দাবি মেটাবে। যন্ত্রকেও ওরমভাবে তৈরি করতে হবে। হ্যাঁ, টাকার কুমির দিয়ে খুশি করারও ব্যবস্থা তাদের হাতে। এটি কলমের দাম ধার্য হয়েছে 2,500 পাউন্ড। 2,500 পাউন্ড। দেখো লেখা আছে 1 পাউন্ড সমান 75 টাকা। তাহলে বলো তো, তোমরাই বলো তো, আমাকে জানাও কমেন্টে যে তাহলে 2,500 পাউন্ড মানে কত টাকা ধার্য হয়েছে একটা কলমের। দেখো সেই কলমটি কেমন, সোনার অঙ্গ, অর্থাৎ বডিটা পুরোটা সোনার, হীরের হৃদয়, মাথায় হিরে বসানো, সোনায় গড়া হিরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই। দামি বল পয়েন্টও আছে সামনে, বল পয়েন্টটাও খুব দামি। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করছে। অর্থাৎ এই আস্তে আস্তে আমাদের সমাজ থেকে কালির কলমের যে এত বিবর্তন হচ্ছে, প্রাচীন কালি কলমের পদ্ধতিগুলোই আমরা অবলুপ্তির পথে এগিয়ে দিচ্ছি। দেখো বলছে, ফলে আমার মতো আরও কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতে লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে কি আর রইল? অর্থাৎ মানুষের কাছ থেকে কলমকে কেড়ে নিয়ে এখন কম্পিউটারের ওপর নির্ভর করে সব কিছু করা হচ্ছে। দেখো এখন হাতে কলমে লেখার কতই বা চলে, সবই তো কম্পিউটারের ওপর, প্রিন্ট আউটের ওপরে, তাই না? যাই হোক, দেখো বলছেন বঙ্কিমচন্দ্র লিখেছিলেন লাঠি তোমার দিন ফুরিয়াছে। বঙ্কিমচন্দ্র বলেছেন লাঠি তোমার দিন। এখানে লাঠি বলতে কি,
লাঠি বলতে এখানে কলমের কথা বলেছেন, দোয়াত কলমের কথা। কলমের দিনও কি ফুরোলো? হতে পারে, কিন্তু ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা। কলমকে কখনো কেউ ফুরোতে দেবে না, কলমকে কখনো কেউ হারাবে না, কলম আমাদের লাগবেই। যাই হোক, যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হলো লিপিকুশলী, ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী, মানে কি যারা ওস্তাদ কলমবাজ, তারা দারুণ লিখতে পারত। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। কাদের? এই লিপিকুশলীদের। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারই। আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপিকুশলীদের গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। অর্থাৎ এই যারা লিপিকুশলী, অর্থাৎ যারা লিখতেন, তাদের খুব সম্মান ছিল একটা সময়। এখন তো সবাই লেখে বলবে, কিন্তু না, এখানে লেখা বলতে কি দেখো বোঝাচ্ছে, সাধারণ গৃহস্থ লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। অর্থাৎ কোনো একটা গুরুত্বপূর্ণ লেখা তাদেরকে দিয়ে নকল করাতেন। তাদের হাতের লেখা এত সুন্দর যেন মনে হবে জেরক্স করা, প্রিন্ট করা। ধরো কোনো কিছু কম্পিউটারে টাইপ করলে যেমন সুন্দর এক ধরনের হাতের লেখা হয়, বিভিন্ন ফ্রন্টের হয়, ঠিক ওরকম যেন একটা ফ্রন্টের ওপরেই তাদের হাতের লেখা। যাই হোক, দেখো প্রাবন্ধিক বলছেন, এখনও পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। সমানি, সমশীর্ষানি, ঘনানি, বিরলানি চ, অর্থাৎ সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন, এক একজনের যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর। অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা। ওদের সুন্দর হাতের লেখা দিয়ে ওরা লিখে দিত, কিন্তু ওই লেখার পরিবর্তে ওদের কী কী দেওয়া হতো দেখো, খুবই সামান্য। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। 12 আনায় 32,000 অক্ষর লিখে দিত। 16 আনাতে 1 টাকা হয়, তার থেকেও কম টাকায় লিখে দিত। দেখো, তবু পুঁথির কত না মাহাত্ম্য, তাকে ঘিরে লিপিকরের কত না গর্ব। অনেক পুঁথিরই খবরদার, এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। দেখো, এই পুঁথি কিন্তু আজও আমাদের সমাজে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবার দেখো, প্রাবন্ধিক কলমের কথা বলছেন। কলমকে বলছেন তলোয়ারের চেয়েও শক্তিধর। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, অর্থাৎ তলোয়ারের মতোই শক্তি রয়েছে কলমে। ফাউন্টেন পেনও হয়তো আভাসী ইঙ্গিতে তাই বলতে চায়, কেননা অনুষঙ্গ হিসেবে ব্যারেল, কার্ট্রিজ এইসব শব্দ শোনা যায়। দেখো, ফাউন্টেন পেনের যে বডি পার্টসগুলো রয়েছে সেগুলোকেও ব্যারেল, কার্ট্রিজ বলা হয়, কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। কিন্তু ফাউন্টেন পেন থেকে বারুদের গন্ধ বেরোয় না। বন্দুক থেকে যেমন বারুদের গন্ধ বেরোয়, বন্দুকের ভেতর থেকেও কিন্তু বন্দুকের ভেতরেও ব্যারেল রয়েছে, কার্ট্রিজ রয়েছে, কিন্তু সেখান থেকে বারুদ বেরোয়। এই কলম থেকে বারুদের গন্ধ কানে যায় আমাদের, অর্থাৎ এই লেখাগুলো আমাদের কানে বারুদের মতো এসে প্রবেশ করে। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যই কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূর অথবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। অর্থাৎ অনেকের লেখালেখির ভাষাও হয়ে উঠেছে প্রতিবাদ। কলকাতার ইতিহাসে এই ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনও কলমে লেখেন। প্রাবন্ধিক যখন লিখছেন সেই সময় অনেকেই কলমে লিখতেন। দেখো বলছেন, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, অন্নদা শঙ্কর রায়, মানে তিনিই প্রথম টাইপরাইটারে লিখেছেন। গত বছর ধরে, অর্থাৎ প্রাবন্ধিক যখন লিখছেন ঠিক সেই সময়কার কথা বলছেন। কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরেছেন, তিনি টাইপরাইটারে লিখছেন। অন্যরা প্রায় সবাই লিখেছেন কলমে, অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। তার অনেক সুস্থ সন্ধ্যার নেশার মধ্যে একটা ছিল লিপি শিল্প। দেখো, সত্যজিৎ রায়কে তো আমরা ছোট বড় সবাই চিনি, সবার কাছেই প্রায় সত্যজিৎ রায় প্রিয়। তিনি যেমন লিখতেন তেমনই কিন্তু দারুণ ছবিও আঁকতেন। সেই লেখার সঙ্গে সঙ্গে তিনি ছবিগুলোও আঁকতেন কিন্তু দারুণ। দেখো, তাই জন্য প্রাবন্ধিক বলছেন তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কে না জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে, দেখো রবীন্দ্রনাথও বেশি বয়সে, অর্থাৎ 60 বছর বয়সে রবীন্দ্রনাথ চিত্রশিল্পী হয়েছিলেন। দেখো বলছেন, রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়।
অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। তিনি কি লিখবেন মনে নিজের আপন মনে ভাবতে ভাবতে একটা কাটাকুটি থেকে একটা ছবি তৈরি হয়েছিল। দেখো প্রাবন্ধিক বলছেন এরপর কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর। কম্পিউটারেও ছবি আঁকা যায়, কিন্তু কম্পিউটারেও দারুণ ছবি আঁকা যায়, কিন্তু কম্পিউটার কতটা মানুষের মতো করে আঁকতে পারবে, সেটাই একটা প্রশ্ন আমাদের কাছে, তাই না? এবারে দেখো প্রাবন্ধিক নিজের আত্মসমর্পণের কথা বলছেন। আমি কালিখেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। প্রাবন্ধিক বলছেন আমি কোনো ঝগড়া করছি না বা বিবাদ করছি না যে আমার এই পেন ভালো লাগে, আমি এই পেন দিয়েই এই পেনটাকে আমার ভালো লাগে তাই জন্য আমি যুক্তি খাড়া করছি, সেটা কিন্তু নয়। প্রাবন্ধিক দেখো আত্মসমর্পণ করে বলছেন, কেননা ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি। অর্থাৎ তিনি প্রথম জীবনে লিখতেন দোয়াত কলম দিয়ে, খাগের কলম, বাড়িতে তৈরি কালি দিয়ে, তারপরে লিখলেন ফাউন্টেন পেন দিয়ে লিখতেন, তারপরে এখন তিনি নিজেই বল পেনে আত্মসমর্পণ করেছেন। মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। অর্থাৎ প্রাবন্ধিক বলপেনের কাছে নিজেকে পুরোপুরি আত্মসমর্পণ করে দিয়েছেন। এবার দেখো বলছেন, হ্যাঁ একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। নিবের কলম থেকে একজন খুন হয়ে গেছে, নিবের কলম একজন খুনি। দেখো প্রাবন্ধিক কী বলছেন, অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয়। তোমরা তো ছোট, তোমরা বড় হলে চিনতে পারবে হয়তো। যাই হোক, কঙ্কাবতী ডমরুধর এর স্বনামধন্য লেখক। কঙ্কাবতী একটা দারুণ চরিত্র বাংলা সাহিত্যে। সেই চরিত্রের স্রষ্টা হচ্ছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। তিনি মারা গিয়েছিলেন নিজের হাতের কলম অর্থাৎ হঠাৎ অসাবধানবশত বুকে ফুটে গিয়ে। নিজের হাতের কলমই তার বুকে ফুটে গিয়ে তিনি মারা গিয়েছিলেন। তার সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু, অর্থাৎ নিবের কলমে আঘাতে তার মৃত্যু হয়েছিল। প্রবন্ধটির পরবর্তী আরও অনেক অংশ রয়েছে, কিন্তু তোমাদের পাঠ্য এই অংশটুকুই। আমার এই আলোচনার ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ধন্যবাদ।